শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। জ্বালানি সংকট নিয়ে নানা আলোচনা রয়েছে। একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু মাঠের চিত্র, বিশেষ করে পেট্রোল পাম্পগুলোতে যে দীর্ঘ লাইন যানবাহনের, সেটি যেন কোনোভাবেই কমছে না। পাশাপাশি পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন তারাও বলছেন যে প্যানিক বাইং করছে হয়তো গ্রাহকরা, এক ধরনের আতঙ্ক কাজ করছে গ্রাহকদের মধ্যে। কিন্তু এরই মধ্যে বিভিন্ন অভিযানে বেশ কিছু পেট্রোল পাম্পের মালিকদের অসাধু তৎপরতাও দেখা গেছে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি জ্বালানি সংকটের নেপথ্যে প্যানিক বাইং নাকি কারসাজি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব জনাব মীর আহসান উদ্দিন পারভেজ, রয়েছেন সাংবাদিক ও কলাম লেখক জনাব মোস্তফা কামাল। এছাড়া অনলাইনে আমাদের সাথে রয়েছেন ডক্টর শামসুল আলম, জ্বালানি বিশ্লেষক ও উপদেষ্টা, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই ডক্টর শামসুল আলম স্যার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমাদের যে আজকের আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করেছি জ্বালানি সংকটের নেপথ্যে প্যানিক বাইং নাকি কারসাজি। সাম্প্রতিক যে ঘটনাবলীগুলো অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, এবং আপনিও দীর্ঘদিন থেকে এই বিষয়টি খুব কাছ থেকে দেখছেন, বিশ্লেষণ আছে, কিভাবে মূল্যায়ন করবেন সামগ্রিক পরিস্থিতি? আমরা ভোক্তারা জ্বালানি সংকটে আছি, অতীতেও ছিলাম। যুদ্ধ নামক একটা উপসর্গ আমাদের এই সংকটকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে বা করছে। আমার ধারণা সরকার এবং আমরা সবাই তাতে বিভ্রান্তির শিকার। আমি আপনার ব্যাপারে মতামত ব্যক্ত করতে করার আগে যে কথাটির প্রতি এই অনুষ্ঠান শ্রোতা এবং দর্শক এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সরকার যখন ক্ষমতা গ্রহণ করে সেই মুহূর্তে বিদ্যুৎ খাতে ৬০-৬২ কোটি টাকা, ১,০০০ কোটি টাকা বছরে ঘাটতি ছিল। মাসে যে বিদ্যুৎ কিনতে হতো, মাসিক খরচ হতো সরকারের ১০ থেকে ১২,০০০ কোটি টাকা। সরকার বিক্রি করে আয় করত ৫,০০০ কোটি টাকার কিছু বেশি। ভর্তুকি দিতে পারত ২২-২৩০০ কোটি টাকা এবং বকেয়া পড়ে থাকতো ২৫০০-২৭০০ কোটি টাকা। গতকালের এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছেন যে বকেয়া রয়ে গেছে ৪৭,০০০ কোটি টাকা এবং সেটা উত্তর বাড়ছে। এই অবস্থা কিন্তু যুদ্ধ ছিল, যুদ্ধের কারণে হয়নি। এই অবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে লুণ্ঠনমূলক জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিঘাত হিসেবে, অভিঘাত হিসেবে আমরা পেয়েছি। আজকে যদি যুদ্ধ নাও হতো তাহলে কি আপনি এই অবস্থায় পড়তেন না? জ্বালানি আমদানি করার জন্য চাহিদা মাফিক যদি আপনি তরল জ্বালানির কথা বলেন, যে পরিমাণ বৈদেশিক মুদ্রার দরকার সেইটা সংস্থান করার সামর্থ্য সরকারের ছিল না। সুতরাং জ্বালানি আমদানি কমিয়ে চাহিদা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সংকট সৃষ্টি করে এটা মোকাবেলা করতে হচ্ছিল, আরো সেটা প্রকট হতো। এবং মন্তব্য করা হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে যে আগামী গ্রীষ্ম মৌসুমে, আসন্ন গ্রীষ্ম মৌসুমে, শেষ মৌসুমে জ্বালানি তেল সহ বিদ্যুৎ সরবরাহ যে পরিমাণ বাড়াতে হবে তাতে সরকারের সামর্থ্যে কুলাবে না এবং ভয়াবহ রকমের সংকট আমাদের জন্য অপেক্ষা করছে। এই আশঙ্কায় আমরা আশঙ্কিত ছিলাম। এইবার আসেন বর্তমান প্রেক্ষাপটে, যুদ্ধ নামক একটা বিষয় আমরা এই সংকটের সঙ্গে জড়িয়ে সরকার সহ আমরা সবাই বিভ্রান্তিতে আছি বা
বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছি, অ্যাজিব যুদ্ধ না হলে যেন সব ঠিক হয়ে যাবে। আজই যুদ্ধ বন্ধ হয়ে যাক, মনে হয় সব ঠিক হয়ে যাবে। এখন এই সংকট মোকাবেলা করার জন্য কি করা যায়, নানা জায়গা থেকে নানা কথা হচ্ছে, সরকারও নানা পদক্ষেপ গ্রহণ করছে। আমরা কিন্তু লাইন দিচ্ছি, পাচ্ছি না। আগে পাচ্ছিলাম, এখন পাচ্ছি না। এখন পাচ্ছি না, এই বাস্তবতাকে কি দিয়ে আপনি প্রবোধ দেবেন? 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ট্রাক চালক পেট্রোল পাম্পের ম্যানেজারকে হত্যা করে বসলো, এরপরে কি আর এই নিয়ে কথা চলে? আপনি কোনো শব্দ দিয়ে এর কোনো স্বস্তিদায়ক গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারবেন না। আমরা বলছি সরকারকে যে মজুদ থেকে আরম্ভ করে পুরা সাপ্লাই চেনটা সরকার দখলে নিক। তার মানে কি সরকারের দখলে নাই আপনি বলছেন? না, সরকারের দখলে নেই। সরকারের দখলে থাকলে কালোবাজারে যায় কি করে পেট্রোল পাম্প? তবে হ্যাঁ, তাও যেতে পারে। সরকার তো আর ফেরেস্তার দিকে পাড়া দেবে না। যে দীর্ঘ 15 বছর থেকে এবং তার সঙ্গে 1.5 বছর যোগ করেন, 16.5 বছর, এই 16.5 বছরে লুণ্ঠনের রাজত্ব প্রতিষ্ঠিত করেছে যে সরকারি কর্মচারী কর্মকর্তাদের দিয়ে, তাদেরকে নানা রকমের অবৈধ সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে অনুগত বাহিনী বানিয়ে, পেটোয়া বাহিনী বানায়, বলতে পারে লুণ্ঠনকারী বাহিনী বানিয়ে তাদেরকে দিয়ে ব্যবসায়ী সরকার হয়েছে, সরকার ব্যবসায়ী হয়েছে। এইরকম একটা কম্বিনেশনে এই খাতকে তছনছ তছরু করা হয়েছে। এরাই তো এই সরকারের নজরদারি খবরদারির দায়িত্বে মাঠ পর্যায়ে থাকবে। তার মানে আপনি বলছেন কি সংকটের মূল কারণ যদি আমরা কিছু ব্যাখ্যা করি, তার মধ্যে একটা কারণ কি রাজনৈতিকও হতে পারে? মানে একটা স্যাবোটাজ বলি বা যেটি ষড়যন্ত্র তত্ত্বের কথা বলা, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান যে পরিস্থিতিতে, সেটা তো আমি আপনাকে বললাম যে এই সরকার ইনহেরিট করেছে, জি, উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সরকার এক সরকার করে গেছে, আর সরকার সেটা পেয়েছে। কিন্তু সরকার তো বলছে পর্যাপ্ত মজুদ আছে। সরকার পর্যাপ্ত মজুদটা কিভাবে ব্যাখ্যা দিচ্ছে সেটা আমার জানা নেই। পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আছেন, উনি বলবেন এই তথ্যটা। কারণ আমার যখন স্বাভাবিক অবস্থায় লাইন দিয়ে তেল নিতে হতো না, পেট্রোল পাম্প যে চাইলেই 5 লিটার 10 লিটার দিতে পারত, সেটা তো বেশি দিন আগের কথা না, বড় জোর মাসখানেক আগের কথা। সেই সময় কত তেল আনা হতো তার একটা হিসাব আছে, জি, আর কত তেল বিক্রি হতো তার একটা হিসাব আছে। এখন কত তেল আসছে তার একটা হিসাব আছে, বিক্রির হিসাব নেই। কিন্তু বিক্রি তো যা হবার তার থেকে বেশি হওয়ার তো কোনো কারণ নেই। হতে পারে যে প্যানিক তৈরি করে মানুষ বেশি মজুত করছে, তার ঠেকানোর জন্য তো সরকার রেশনিং এর ব্যবস্থা করেছে। তুলে দেওয়া হয়েছে পরবর্তীতে। সেই রেশনিং এর ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে। কারণ আপনি যে মোটরসাইকেলকে তেল দিচ্ছেন, বলছেন যে আমি মাসে বা সপ্তাহে তার 2 লিটার দেব, সে যেখান থেকেই নিক সেই 2 লিটারের তথ্য ডাটাবেজে চলে যাবে। সে ওই পেট্রোল পাম্পের তেল এইরকম লাইসেন্স ছাড়া কাউকে দেওয়া হবে না। এটা নিয়ন্ত্রণ করা আইটির যুগে এটা কোনো কঠিন ব্যাপার নয়। সেভাবে না করে যদি আপনি রেশনিং করতে চান, তাহলে সে পেট্রোল পাম্প ঘুরে সারা দিন তেল নেবে। এবং আমাদের কাছে, আমরা তো গণমাধ্যমে আছি যেহেতু, আমাদের কাছে এ তথ্যও আছে যে একজন বাইকার, তারা হয়তো 1 দিন বা 2 দিন ব্যয় করছে শুধুমাত্র তেল নেওয়ার জন্য, তারপরে আবার সে চালাবে। সে বলছেও যে আমি আজকে আর কোনো গাড়ি চালাবো না বা আমার মোটরসাইকেল চালাবো না, আজকে শুধু তেলই নিব, এরকমও করছে। এইভাবে রেশনিং পদ্ধতি চালু যারা করেছে তারা তো সরকারি কর্মচারীরাই করেছে। আপনাদের মনে আছে পরিকল্পিত লোডশেডিং এর বিষয়টি আসছিল গণশুনানিতে? আমরা বলেছিলাম যে আমাদেরকে বেশি দাম দিয়ে জ্বালানি দিয়ে বিদ্যুৎ দেওয়ার দরকার নেই, দাম বাড়াবেন না, আমরা লোডশেডিং এ থাকবো। পরিকল্পিত লোডশেডিং করলে আধা ঘন্টার বেশি লোডশেডিং হয় না। পরিকল্পিত লোডশেডিং করার বিগত সরকারের সক্ষমতা ছিল না। আজকের সরকারি কর্মচারীরা প্রমাণ করেছে যে এই রেশনিং পদ্ধতিতে চালু করার মতো সক্ষমতা তাদের নেই। সুতরাং সরকারকে এই সমস্ত কর্মচারী কর্মকর্তাদেরকে বাড়ি বসায় বেতন দিলে জনগণ আরো বেশি স্বস্তিতে থাকবে, চুরি দাড়ি কালোবাজার আরো কম হবে। আমি আবার আসবো স্যার, আপনার কাছে আমি আবার আসবো।
আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন মীর আহসানুদ্দিন পারভেজ। মীর আহসানুদ্দিন পারভেজ, যে কথাটি বলছিলেন, কেবলমাত্র কি আমরা প্যানিক বাইকেই দায়ী করব, না অন্যান্য আরও কারণ আছে? আপনাদের উপরও অনেক অভিযোগের তীর আসছে। ধন্যবাদ আপনাকে যে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। শুরু থেকে আমরা মার্চের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত স্যার যেটা বলছে যে মানে পরিষ্কার কথাটা হলো আমলাতান্ত্রিক জটিলতা। আচ্ছা, এখানে 1 তারিখ থেকে 5 তারিখ, এই 5 তারিখে যে তেলটা সেল হয়েছে গত বছর মার্চে 25 মার্চে পুরো মাসে যে সেলটা হয়েছে তার 50%ই 1 তারিখ থেকে 5 তারিখে সেল হয়ে গেছে। তো এই সেলটার কারণটা আমরা খুঁজি। আচ্ছা, তার কারণটা খুঁজলে দেখা যাবে যে যখন বাহির থেকে যে আমাদের তেলটা আমদানি করা হচ্ছে ওখানে একটা জটিলতা এবং যে বক্তব্যগুলো আসছে, আমরা যারা ব্যবসায়িক আছি পাশাপাশি যারা ভোক্তা আছে তাদের ভিতরেও এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই আতঙ্কটা কি আতঙ্ক, যে কিভাবে আমাদের মজুরটা বাড়াইতে পারি। তাই দেখা গেছে আমাদের 2200 পেট্রোল পাম্পের ভিতরে সারা বাংলাদেশে 1500 পেট্রোল পাম্পে দেখা গেছে আপনার গড় অ্যাভারেজে 4000 লিটার দৈনিক এর উপরে সেল নাই। কিন্তু সরকার রেশনিং যে পদ্ধতি বা যেভাবে যে তেলটা দিচ্ছে স্বাভাবিকের চেয়ে কিন্তু অনেক বেশি তেল অলরেডি সরবরাহ করা হয়েছে। তাই কিন্তু এত তেল সরবরাহ করা হয় নাই। আমাদের পেট্রোল পাম্পগুলোর লিস্ট যদি এখন দেখেন সেখানে গত বছর মানে 25 সালের মার্চ মাসে যে উত্তোলন তার দ্বিগুণ উত্তোলন অলরেডি 26 মার্চে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাই এই তেলটার তো সরবরাহতে সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ঘাটতি নাই। কিন্তু ওই রেশনিং বা যে পদ্ধতিতে যে প্রতিবন্ধকতা মাধ্যমেই করছে এই দীর্ঘ সারি যে বাইকার, এখানে দেখেন ঈদের মুহূর্তে আমরা একটা আশঙ্কা করছিলাম যে পরিবহন ট্রাক বা অন্যান্য যে ডিজেল চালিত যে গাড়ি, তা আপনারা দেখেন যে কোথাও কোনো গাড়ি রাস্তায় দাঁড়াইছে কিনা, কোথাও এবং অ্যাভেলেবেল কিন্তু আছে। কিন্তু টোটাল সব পাম্পই দেখবেন বাইকার এবং বাইকারের জন্য প্রাইভেট কার বা মাইক্রো বা অন্যান্য যানবাহন যেগুলো পেট্রোল চালিত এরা কিন্তু মানে পাম্পে ঢুকতেই পারতেছে না। আপনি বলছেন ডিজেলে কোনো সমস্যা হয়নি, কিন্তু ডিজেলই তো আমরা আমদানি করি, আর পেট্রোল আর অকটেন তো আমরা আমদানি করি না। মানে পেট্রোল হয়তো 100 অকটেন হয়তো 50%। জি, সেরকম। তো সেই জায়গায় এখানে এসে এই সমস্যাটা তৈরি হয়। এই যে সমস্যাটা আমি পরিষ্কার বলবো, তো ব্যাখ্যা হলো এইটাই যে অতিরিক্ত মানে মজুদ বা চিন্তা যে বাইকে রিজার্ভের পরে 200 টাকা 300 টাকার তেল বড় হইতো, সেখানে এখন তাদের ব্রেনের ভিতরে ঢুকে গেছে যে না আমি আরো কিছু তেল যদি বাসায় নিয়ে রাখি। যেটা এখন দেখবেন যে কসমেটিক্সের দোকানেও কিন্তু অলরেডি ভ্রাম্যমাণ অভিযান অলরেডি শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গা যে মজুদ করা, এই মজুদটা কিন্তু এভাবে থাকার কথা ছিল না। কিন্তু সেটা তো পেট্রোল পাম্পগুলোতেও আছে। এখানে আমাদের যে ম্যাজিস্ট্রেট বা যারা অভিযান চালাচ্ছে সেখানে পেট্রোল পাম্পের ভেতরেও তেল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে আপনাকে আর একটু ক্লিয়ার করি। সরকার যখন দেখা গেছে যে 60 দিন বা 50 দিন বা 70 দিনের একটা মজুদ থাকে, এখানে মজুদটা হিসাবটা যখন করে তখন 3 কোম্পানির যে টোটাল তেলটা থাকে এর পাশাপাশি সারা বাংলাদেশে যে যত যমুনা, হ্যাঁ, এর পেট্রোল পাম্পগুলোর যে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কের মজুদটাও কিন্তু ওর পাশাপাশি ওর সাথে কাউন্ট করা হয়। ওইটা নিয়েই কিন্তু ধরেন হিসাবটা আসে যে 20 দিনের তেল আছে, 30 দিনের আছে বা 40 দিনের তেল আছে। এই তেলটা কিন্তু এইভাবেই কিন্তু কাউন্ট করা হয়। সেক্ষেত্রে আমাদের আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কের যে তেলটা ওটাও কিন্তু সরকারের হিসাবের ভিতরেরই তেল। সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডে তেল থাকার পরে আপনি কেন বাইরে সাইনবোর্ড দিয়ে রাখবেন যে তেল নাই? এখন এই জিনিসটা কিন্তু
মার্চের পর থেকেই কিন্তু এই জিনিসটা হয়েছে। এর আগে কিন্তু হয়নি। সব পাম্পই চাইছে যে কিভাবে সেলটা করা যায় বা কিভাবে কাস্টমারদের নিয়ে আসা লাগে। 5 মার্চের পরে কি হলো হঠাৎ করে? মানে হঠাৎ করে ওই যে যে অতিরিক্ত তেলটা যে আমরা বাইরে থেকে হয়তো সরকারের পক্ষ হোক বা যে কোনো মাধ্যম হোক যে বক্তব্যটা আসছে রেশনিং এর ব্যাপারটা যখনই ব্রেক করা হয়েছে তখন থেকেই কিন্তু আমাদের যারা ক্রেতা যারা ভোক্তা পর্যায়ে তারা কিন্তু তেলটা কিভাবে নিজের আয়ত্তে নিয়ে আসবে এটার ভিতরেই কিন্তু মনোযোগীটা বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যার জন্য কিন্তু আমরা এখন একটা হিমশিম পর্যায়ে অলরেডি আমি চলে আসছি। আসবো আবার আপনার কাছে। জি ধন্যবাদ। আমি একটু শুনে আসবো, জনাব মোস্তফা কামাল আছেন, তার আগে আমি বরং একটা বিরতি নিয়ে এসে তারপরেই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। জি, খুব মনোযোগ দিয়ে শুনেছি, পারভেজ ভাইয়ের কথাও মনোযোগ দিয়ে শুনেছি। আর আমাদের স্যার ডক্টর শামসুল আলম স্যার কিন্তু খুব কয়েকটা কঠিন কথা বলে ফেলেছেন। আর কঠিনকে আমরা সহ্য করতে চাই না, অর্থাৎ তথ্যকে সহ্য করতে চাই না। স্যার পরিষ্কার করে একটা 2-3টা কথা বলেছেন উল্লেখ করবার মতো, যে আমলা সম্প্রদায় যারা আছে তাদেরকে বরং বাড়িতে পাঠিয়ে দিয়ে মাসে মাসে বেতনটা দিয়ে দিলে এই সেক্টরের স্বস্তি কিছুটা হলেও বাড়ে আর কি। তো আবার এই সেক্টরটাকে আমরা ছোট্ট করে বলি এনার্জি সেক্টর, অর্থাৎ তেল, গ্যাস, বিদ্যুৎ সহ বাংলাদেশের লুটপাটের একটা বড় খাত হচ্ছে এটা, এটা ওপেন সিক্রেট। তো এখানে পক্ষ নানানগুলো, তো একটা তো সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু নেই, বরাবরে সেটা আমরা দেখে এসেছি। বরং সরকার ওখানে শরিক হয়ে যায় কখনো কখনো ভাগে আর যোগে, যে কারণে আপনি দেখেন বিদ্যুৎ সেক্টর বা এনার্জি সেক্টরের লুটপাটগুলো কিন্তু শত কোটি টাকায় না, হাজার কোটি টাকায়, খুব বুঝে শুনেই হয়। চুরির আগে একটা নিয়ত করে ফেলা হয় যে কি কি চুরির ব্যবস্থা ওখানে আছে। তো ওইটা আড়াল করার জন্য একটা পাল্টাপাল্টি দোষারোপের খেলা চলে। আর কিছু অঙ্ক আছে, অঙ্ক প্রত্যেকেরটাই সঠিক, প্রত্যেকের অঙ্কই সঠিক, যে যার মতো করে একটা অঙ্ক তৈরি করেন। তো এই অঙ্কবাজির পাশাপাশি যেটা চলে একটা দোষারোপ। একটু আগে আমাদের পারভেজ ভাই দেখেন মোটামুটি ভোক্তাদেরকে দায়ী করে ফেলেছেন। তার ভোক্তা শ্রেণী হচ্ছে এত অসহায় বাংলাদেশে, সেটা তেলের হোক আর লাল শাকের আর পুঁই শাকের হোক, ওই ভোক্তা শ্রেণী হচ্ছে অসংগঠিত। তারা শুধু ওই যে যখন লাইনে দাঁড়ায় একজন আরেকজনকে দেখে তখন মিনিট কয়েক বা এখন ঘন্টা কয়েক, এরপরে তারা কিন্তু আর একসাথে হয় না। কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটর যারা আছেন, ডিলার ভাই যারা আছেন, আর সরকারে যারা আছেন, আমলা যারা আছেন, তারা কিন্তু খুব ইউনাইটেড, খুব যৌথবদ্ধ। তো কোন কাজে? এবাদতি কাজে না, কিন্তু ভাগে যোগের কাজে। এবারে তারা খুব সুন্দর করে করেন। আর আমাদের এখানে যেটা একটা ভোক্তা শ্রেণীর মানসিকতা একটা আছে, একটা বাজে মানসিকতা আছে, এখানেও বিভাজন আছে। কেউ কেউ আতঙ্কেই করেন। একটা কথা চালু আছে, পুরান ঢাকায় বলে এটা, যে রোদে যেমন তেমন আন্ধারে কি, অর্থাৎ ভাবেন যে আজকে দিনটা পার হলো, রাতে যেন কি হয়, এই একটা আতঙ্ক তাদের মধ্যে কাজ করে। আবার কারো কারো মধ্যে তার তেমন সামর্থ্য নাই, সেও একটু মজুদদার হওয়ার চেষ্টা করে, তার মজুদের কোনো তেমন ক্যাপাসিটি নাই, কিন্তু এই ধরনের বিষয় হলে আপনি দেখবেন পেঁয়াজ কাঁচামরিচ সে মজুত করে। যার জেরে আপনি দেখলেন কসমেটিক্সের দোকানে যেমন তেল ধরা পড়েছে, ওষুধের দোকানেও তেল ধরা পড়েছে। তো নমুনা যেদিকে যাচ্ছে, যুদ্ধ না থাকলেও তো আমাদের একটা মৌসুম আছে সামনে কৃষি সেক্টরের জন্য, যেটা খুব গুরুত্বপূর্ণ, ডিজেলের ফাংশনটা সেখানে বেশি। তো ওই যে যেটা বললাম, রোদে যেমন তেমন আন্ধারে কি হবে, তো ওই আন্ধার তো যথা নিয়মে যথা মৌসুমে ঘনিয়ে আসছে। আমাদের কিন্তু আতঙ্কিত হতে হচ্ছে, চরম আতঙ্কিত হতে হচ্ছে। এই কারণে কৃষি সেক্টরে যখন সেটার প্রভাব পড়বে, অটোমেটিক্যালি খাদ্যের প্রসঙ্গে এসে যাবে, অটোমেটিক্যালি বাজারে প্রত্যেকটা জিনিসপত্রের দাম বাড়বে। এই প্রবণতা আমাদের মধ্যে কিন্তু মারাত্মক। যুদ্ধ হচ্ছে ইরানে, যেটার সাথে যুদ্ধের খুব সম্পর্ক নাই, ওই লাউকেও কিন্তু আমরা টেনে আনি, ওখানে ডাটা শাককে টেনে নিয়ে আসি, যে যুদ্ধ চলছে তো ইরানে, এই জন্য লাউয়ের দাম বেড়ে গেল, যুক্তি একটা দিয়ে দিলাম। তো যেহেতু ভোক্তা শ্রেণী একেবারেই একা, কোনো রকমে ব্যাগটা নিয়ে আসে, কিছু কিনে কাঁদতে কাঁদতে চলে যায় বা গালিগালাজ করতে করতে চলে যায়, তাদের মধ্যে কোনো ইউনিটি নাই। একটা সময় তো আপনি দেখেছেন, স্যার কিন্তু যথার্থ এনেছেন, গণশুনানি বলতে একটা কথা ছিল। ওখানে আমরা দেখতাম
যে ওখানেও শৃঙ্খলা না মানার একটা প্রবণতা। ভোক্তা শ্রেণী কিন্তু ওখানে খুব একটা প্রভাব বিস্তার করতে পারে না, তারা কাঁদতে পারে বেশি করে, গালিগালাজ করতে পারে, যারা তো ভোক্তাদের বিশৃঙ্খলা পক্ষে তৈরি কথা করে। বলছেন। তারা চেষ্টা করেছেন বলতে, অর্থাৎ ভোক্তাদের কথা তারা বিবেচনায় নিলেও শেষ পর্যন্ত বিজয় কিন্তু হয় যারা ইউনাইটেড শ্রেণী তাদের। তো এবার যেটা শুরু হয়েছে আমাদের এই গত কয়েকদিন, সরকারের দিক থেকে প্রথম দিকে কিন্তু কিছু বাড়তি কথা এসেছে, দরকার ছিল না ওগুলো। আচ্ছা, আবার ভর্তুকি দিচ্ছেন আপনি, সেটা সবাই জানেন। এই ভর্তুকির কথা ভোক্তাদেরকে মনে করিয়ে দেওয়া মানে এক ধরনের খোঁটা দেওয়া, যেটা বিগত আমলে আমরা খুব দেখতাম। আপনি মোবাইলে কথা বলছেন, আমি মাঝে দিয়ে আপনাকে প্রশ্ন করছি এই মোবাইল কে দিয়েছে, এটা কিন্তু এক ধরনের একটা খোঁচা দিয়ে দিলাম আপনাকে, এটা অপমান করার মতো। তো এখন যখন এরকম মানসিকতার এক চর্চা, এই চর্চার মধ্যে তখন আর ভোক্তা আর পেট্রোল পাম্পের মালিক, ক্রেতা আর বিক্রেতা কিচ্ছু কিন্তু তফাৎ করা যায় না, যে যার মতো করেই করে। তো এই করতে করতে শেষ পর্যন্ত কিন্তু সেটার তেজটা গিয়ে পড়ে সরকারের উপর। কোন সরকার? এবারের সরকারটা কিন্তু একটা ব্যতিক্রমী সরকার, অনেক দিন পর একটা নির্বাচিত সরকার। আবার এই সরকারের নসিবেও বোধহয় একটু গোলমাল আছে। এর আগে 2001 সালের আমলেও তারা কিন্তু বিদ্যুৎ নিয়ে খুব অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বদনামসিত হয়েছে, চরম মানে লাঞ্ছিত হতে হয়েছে। তো ঘটনাচক্রে যেহেতু তখন যিনি প্রতিমন্ত্রী ছিলেন এই সেক্টরের, তিনি এখন পূর্ণমন্ত্রী, তার আগের অভিজ্ঞতার সাথে এবারের যদি আরো কিছু সংযোজন করেন, সবার স্বার্থ সমভাবে হয়তো বা দেখা সম্ভব হবে না, ভোক্তারা সহ্য করে অভ্যস্ত, কিন্তু তারপরও এই দোষারোপ, অন্তত ভোক্তাদেরকে দায়ী করে বসা বা খোঁটা দেওয়া, কোনোটাই কিন্তু কাম্য নয়। সেটা এক ধরনের অভিশাপের মতো। আবার রাজনৈতিকভাবে স্মরণ করবার বিষয় আছে যে কোন কারণে কখন কোনটার কি পরিণতি হয়েছে, যে কারণে সরকারের দিক থেকে আমরা কিন্তু খেয়াল করছি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে, ঠিক প্রবলেম শুরু হওয়ার আগ থেকে তার মধ্যে একটা সতর্কতা আমরা খেয়াল করেছি, এবং করণীয় কি এই ব্যাপারেও কিন্তু তার ছক করা কিছু আমরা দেখেছি কাজ করব। কিন্তু পরবর্তী পর্যায়ে দলে বলেন অথবা সরকারে বলেন, ওটার একটু ব্যত্যয় আমরা দেখছি। আর মাঝপথে আমলা শ্রেণী কিন্তু ফাউল টক যেটাকে বলে, রাজনীতিবিদদেরকে যেটা এগিয়ে দেন, শ্রোতা ধরিয়ে দেন, এই কাজটা কিন্তু এখনো হচ্ছে। যে কারণে মাঝে মধ্যে আপনি খেয়াল করেন বদনামের শিকার হয়ে যাচ্ছে কিন্তু সরকার, অথচ সরকার চেষ্টার কোনো কমতি করছে না। আবার সরকারকে গালি কিন্তু ডিলাররাও দিচ্ছেন, ক্রেতারাও দিচ্ছেন, গালির ফোকাস পয়েন্ট কিন্তু এক জায়গায়, সরকারের উপর সেটা। তো এই সরকারকে অবশ্যই সেটা নিয়ে আরেকটু বেশি ভাবার দরকার আছে, এই কারণে যে শুধু তেল নিয়েই সব নয়। তেল বলতে আপাতত আমরা বুঝতে পারছি জ্বালানি তেল, ভোজ্য তেল বলতে একটা কথা আছে, যদিও আপাতত তেল বলতেই আমরা শুধু জ্বালানি বিষয়ক তেল বুঝি। কৃষির বিষয় আছে, খাদ্যপণ্যের বিষয় আছে, এর মাঝে আবার আপনি খেয়াল করেন হঠাৎ করে যেটা কিন্তু আচমকা যেটারে বলে, যেটা ধারণার মধ্যেও ছিল না বা তেমন কোনো লক্ষণও ছিল না, হঠাৎ করে হামরোগের প্রাদুর্ভাব। অর্থাৎ কিসের মধ্যে কি আপদের উপর একটা বিপদ কিন্তু ভর করছে। এটা শুধু সরকারের বিপদ না, আমাদের সবার জন্যই বিপদ। ওই দিকটা বোধহয় প্রত্যেকের একটু আমলে নেওয়ার বিষয় আছে, বা অন্তত একটু মানবিক হওয়ার একটা বিষয় আছে। কারণ সরকারকে আমরা সাধারণত বলি প্রথম কয়েকটা দিনকে বলে যে হানিমুন পিরিয়ড, এই সরকারের নসিবে কিন্তু হানিমুন জোটেনি। ঠিক রোজার আগের দিন শপথ নিয়েছে, অর্থাৎ রোজামুখী সরকারটা শুরু হয়েছে। তো রোজার মধ্যে হানিমুনটা শুনতেও কিন্তু বেমানান। তারপর পরে শুরু হয়ে গেল পরিবহন সেক্টর, যেটা পরিবহন সেক্টর নিয়েও সরকার ব্যাপক উদ্যমী ছিল, ব্যাপক তৎপর ছিল, এবং এই জ্বালানি সংকট বলেন আর হাহাকার বলেন, সেটার মধ্যেও কিন্তু পরিবহন যথারীতি চলেছে। তার উপর সরকার এখন পর্যন্ত দাম বাড়ায়নি, খুব সতর্ক থাকছে এইসব বিষয়ে। বিশ্বের দেশে দেশে কিন্তু একটু একটু করে দাম বেড়েছে, বিশেষ করে ফিলিপাইনের অবস্থা তো একেবারে উল্লেখ করার মতো। ওই ক্ষেত্রে আমাদের সরকারের দিক থেকে সমালোচনা সরকারকে সইতে হবে, রাজনৈতিক সরকারকে একটু বেশি সইতে হয়, চেষ্টার কোনো অন্ত নেই, সেটা কিন্তু প্রত্যেকের একটু। আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। ডক্টর শামসুল আলম স্যার আছেন আমাদের সঙ্গে। স্যার, যে বিষয়টি বলা হচ্ছে, এই যে উদ্ভূত পরিস্থিতি, এটি কি কেবলমাত্র আমরা ভোক্তাকেই দায়ী করব, না পেট্রোল পাম্প মালিক যারা রয়েছেন তাদেরও দায় রয়েছে বলে মনে করেন আপনি? এখন যে কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে বাজারের যেহেতু অলিগোপলির শিকার, কিছুদিন আগে বিপিসি চেয়ারম্যান বলছিলেন যে আপনারা আমাদের যেভাবেই গালিগালাজ করুন না কেন,
কিন্তু দিন শেষে স্বীকার করতে হবে যে তেলের দাম, বিশেষত আমাদের একজন আলোচক বলছিলেন যে ভোজ্য তেলের দাম যখন তখন ব্যবসায়ীরা বাড়িয়ে তারা কয়েকদিনের মধ্যেই 600 কোটি টাকা বাজার থেকে তুলে নেয়। বিপিসি কিন্তু এভাবে তেল বিক্রি করে, আপনাদের যদি বিপিসির হাতে এটা সরবরাহ না থাকতো তাহলে আপনারা এই 70 লাখ টন জ্বালানিতে, তরল জ্বালানিতে এই অবস্থার শিকার হতেন। তা এখন ফিরে আসি যে আজকের সংকটে, যেটা আমাদের জার্নালস অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি সাহেব বলছিলেন যে স্বাভাবিক নিয়মে মাসে যে পরিমাণ তেল লাগে তা মার্চের প্রথম সপ্তাহেই অলমোস্ট তার অর্ধেক শেষ হয়ে যাচ্ছে। তো সংকটে আমি নিজেও পেঁয়াজের দাম যখন বাড়ে তখন 1 কেজির জায়গায় 2 কেজি কিনে নিয়ে চলে আসি। যেহেতু তেল কেনার মতো আমার অবস্থা নাই, থাকলে হয়তো আমিও 2 লিটারের জায়গায় 4 লিটার কিনে বসে থাকতাম। কারণ আমরা সবাই সব জায়গাতেই ভোক্তারা নিরাপত্তাহীনতার মধ্যে আছে, এবং সেই নিরাপত্তাহীনতার সুযোগ এক ধরনের এক শ্রেণীর ব্যবসায়ীরা সুযোগ সৃষ্টি করে তারা পিরিয়ডিক্যালি লাভবান হয়। পিরিয়ডিক্যালি বলতে পারেন, এটা একটা প্ল্যান্ড গেম। তার থেকে আজকের এই সংকট তো ব্যতিক্রম না, আপনি এখানে আলাদা ভাবতে পারবেন না। ভোক্তা সঞ্চয় করে চাহিদা বাড়াচ্ছে এবং কালো বাজার সৃষ্টি করে আরেক শ্রেণীর মানুষের তেল লাভ করছেন। আপনার কি মনে পড়ে যে বড়পুকুরিয়ায় কয়লার কালোবাজার তৈরি হয়েছিল? হয়রাজ দেখা যাচ্ছে যে কলিয়াড়িতে কয়লা নেই, পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে, কেউ দেখেনি, মন্ত্রী দেখেনি, সচিব দেখেনি, এমডি দেখেনি, কর্মকর্তা কর্মচারীরা দেখেনি, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কয়লা নেই তারা কেউ দেখেনি। কয়লা শূন্য হয়ে গেছে, তারপরে বলে যে 1,44,000 টন কয়লা আছে। এই যে অবস্থা, এটার প্রতিফলন এখানে ঘটবে না সেটা তো প্রত্যাশা করা যায় না। মালিকরা লাভবান এই সংকটে হয়নি সেটা নিশ্চিত করে বলা যায় না, কারণ মালিকরা তো আর বিচ্ছিন্ন কোনো জনগোষ্ঠী নয় যে তারা ফেরেশতার মতো আচরণ করবে, অন্যরা অসাধু ব্যবসায়ী হবে। এটাকে সাধারণভাবে আমাদের এভাবেই নিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, ওই যে আপনি বললেন রেশনিং তুলে দেওয়ার ব্যাপারটি, প্রশ্ন হলো যে পুরা জিনিসটা সরকারের সার্বভৌম ক্ষমতার জায়গা থেকে, যে ক্ষমতার অধিকারী সরকার, তাকে সর্বময় ক্ষমতা প্রয়োগ করে এইসব পরিস্থিতি মোকাবেলা করে ভোক্তাকে সুরক্ষা দিতে হবে, অসাধু ব্যবসাকে প্রতিরোধ করতে হবে, অস্বাভাবিক মুনাফা অর্জনকে প্রতিরোধ করার জন্য যেসব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে, রেগুলেটরি কমিশন, কম্পিটিশন কমিশন, ভোক্তা অধিদপ্তর, এসব প্রতিষ্ঠান কিন্তু কেউ কার্যকর নেই। তাহলে সরকার কার্যকর করে থাকে কি করে? এটা সরকারের জায়গা থেকে সরকারকে বুঝতে হবে যে তারা বসে বসে বেতন খাচ্ছে, বসে বসে বেতন নিচ্ছে। আজকে এই যে স্ট্যাটিস্টিক্সটা সাধারণ সম্পাদক দিলেন, এই স্ট্যাটিস্টিক্সটা বিবিসি দিতে পারতো না? সরকারকে বলে দিয়েছে যে সরকার যথারীতি তেল বাজারে সাপ্লাই দিচ্ছে, উনিও তাই বললেন, কিন্তু এই কথা তো বলেনি যে আমার চাহিদা 3 গুণ বেড়ে গেছে, আমি সরবরাহ এই করেছি। উনি যে কথাটা 2টা লাইনই বলে দিতে পারলেন। তাহলে বোঝেন যে সরকারের সংস্থাগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলোর কত ভয়ঙ্কর রকমের অদক্ষতা এবং যোগ্যতা। আমি তাদের দুর্নীতির কথা বাদই দিলাম। এই জায়গা থেকে সরকারের এবং আজকের অনুষ্ঠান থেকে আমি একটা মেসেজ নিলাম, সরকারও নিশ্চয়ই নিচ্ছে, যে তার এই অদক্ষ, অযোগ্য, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে ছাঁটাই করা, তাদেরকে বাদ দেওয়া, বরখাস্ত করার তাৎক্ষণিক সক্ষমতাটা আগে অর্জন করতে হবে। এবং এই প্রক্রিয়ায় যারা এই যে নজরদারিটা এই আইটির যুগে করতে পারলো না, নজরদারি করতে যে সংকট আরো বাড়ায় দিল, এই কাজ করার ক্ষমতা তার যেসব প্রতিষ্ঠানের নেই সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দিক। প্রতিযোগিতা কমিশন একসময় ছিল না, এনার্জি রেগুলেটরি কমিশন একসময় ছিল না, ভোক্তা অধিদপ্তর একসময় ছিল না। সেই সময় কি মানুষ এইরকম অবস্থায় ছিল না? তাহলে এগুলো বন্ধ করে দেখাক যে সরকার তার যে লোকের দরকার নেই সে লোক বিদায় করতে পারে, সে লোক পোষে না। বলা হয় যে বাপেক্সের সক্ষমতা নেই, সুতরাং আমার
আইওসি দিয়ে গ্যাস তুলতে হবে। আর আমরা বলি যে সক্ষমতা না থাকলেও তার পেছনে বাঘ ছেড়ে দেন, হয় তাকে বাঘে খেয়ে ফেলবে, না হলে সে গ্যাস তোলার সক্ষমতা দেখাবে। কেন? সরকার তাকে বসায় বেতন দেয়। বড় পুকুরিয়ার 100টা কয়লা তোলার সক্ষমতা নেই, চাইনিজ কোম্পানি তৈরি কয়লা তোলে। তাহলে খনি ঝুঁকি বাবদ সমস্ত খনির সুযোগ সুবিধা দিয়ে 100 গুণ বেতন ভাতা তার বেশি দিতে হবে কেন? সেটা বন্ধ করতে পারে না কেন? সরকারের এই সব সক্ষমতাগুলো থাকতে হবে, অসংখ্য ধন্যবাদ অর্জন স্যার। করতে আমি হবে। আবারও আসবো আপনার এটা কাছে। শিখতে হবে সরকারকে, এবং সেই শিক্ষাটা সরকারের মন্ত্রণালয় দেবে না, সরকারের ক্যাবিনেট দেবে না। সেই সক্ষমতা অর্জন করতে হলে সরকারকে আমার কাছে আসতে হবে, জি, অর্থাৎ ভোক্তার কাছে ভোক্তার আসতে কাছে হবে। আসতে হবে। ভোক্তার দুঃখ বেদনা সরকারকে শুনতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। নতুন করে সরকারকে স্কুলে যেতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটা বিরতি নিয়ে এসে আবারও শুনবো। স্যার, যে কথা বলছিলেন বাপেক্সের সক্ষমতার কথা, এটি আমরাও বলি আইওসির দ্বারস্থ না হয়ে যাতে বাপেক্স সেই সক্ষমতা অর্জন করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে বাপেক্সের কর্মকর্তা কর্মচারীরাই এখান থেকে যে আইওসিতে চাকরি নিচ্ছে সেখানে তাদের সক্ষমতা ঠিকই দেখাতে পারছে, কিন্তু যখন বাপেক্সে থাকছে তখন সেটি তারা দেখাতে পারছে না। সেই বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে বা হওয়া উচিত বলে মনে করি। আমি আসবো, একটা বিরতি নিয়ে আসবো, তারপরে আমরা এই আলোচনায় যুক্ত হবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব মুস্তাফা কামাল, আমি আপনাকে দিয়েই শুরু করছি। যে বিষয়টি এখানে আলাপ করা হয়েছে, যে একদিকে আমরা বলছি, মানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মজুদ আছে, পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনও বলছে যে সেই অর্থে সরকারেরও আমরা খুব দোষ দিতে পারবো না, ওনারাও ওনাদের রোল প্লে করতে ঠিক মতো। ভোক্তাদের কথা সামান্য আসছে, কিন্তু মূল ঘাটতিটা আসলে কোথায় তাহলে তৈরি হচ্ছে বা সংকটটা কোথায় তৈরি হচ্ছে? এর মধ্যে কেউ কেউ কিন্তু রাজনৈতিক রং লাগানোরও চেষ্টা করছে, এবং এই সন্দেহ অনেকের ভেতর আছে, যেটি স্যারও বলছিলেন যে বিগত 17 বছর বা 16 বছর যেহেতু একটি দল ক্ষমতায় ছিল এবং একটানা তাদের মতাদর্শের লোকজন এখন এসে পরিস্থিতিটা আবার একটু অস্থিতিশীল করে দেওয়ার জন্য সেখানেও কোনো প্রকার অপপ্রয়াস বা প্রচেষ্টা আছে কিনা এই সন্দেহও কেউ কেউ করছে। এবং আরেকটি ব্যাপার তো বলাই হয়ে থাকে যে যেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা বলা হচ্ছে যে তারা ব্যবস্থা নেবে, তারাও তো আর্থিকভাবে অনেক ক্ষেত্রে লাভবান বা সুবিধাভোগী, সুতরাং তারাই বা কেন সেই ব্যবস্থা নিতে যাবে? আপনি বলবেন। দুটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সুবিধাভোগী যারা, তারা বরাবরের সুবিধা চায়। তারা যারা ভোগী তারা কখনো ত্যাগী হয় না, সেটা একেবারে সাধারণ জিনিস। সরকার বদল হলেও তারা হয়তোবা কৌশল বদলায়, তারাও সরকারের সাথে কিন্তু একটা সংযোগ গড়ে তোলে। এছাড়া আবার বিভিন্ন সময় যেটা আমরা অভ্যস্ত যে 5 বছর থাকা, গত সরকারটি মনে রাখতে হবে টানা 16 বছরের মতো ক্ষমতায় ছিল। এতে করে তাদের গাঁথনিটা অত্যন্ত শক্তিশালী। মাঝে মধ্যে 2-1টা ঘটনা কিন্তু প্রকাশ পায়, সব প্রকাশ পায় না, যে কারণে আপনি যেটা বলছেন ওই সন্দেহটা থাকাটা স্বাভাবিক। আবার রাজনৈতিক সংযোগ থাকাও স্বাভাবিক। আমাদের যেই ডিলাররা আছেন বা যেই ডিস্ট্রিবিউটর, যেই নামেই তাদেরকে আমরা ডাকি, তারা কিন্তু প্রত্যেকে প্রভাবশালী এবং তাদের প্রত্যেকের রাজনৈতিক সংযোগ আছে। অল্প সময়ের ব্যবধানে তারা রাজনৈতিক সংযোগ তৈরি করে নিতেও পারেন, সেটা এর মধ্যে কিন্তু স্পষ্ট। অনেকের বিরুদ্ধেই আছে অভিযোগ যে বিগত সময়ে শাসক গোষ্ঠীর সাথে ছিলেন, কেউ কেউ বিভিন্ন স্থানীয় পর্যায়ে নির্বাচনও করেছেন, যারা মালিক ছিলেন, এরকম কথাও শোনা যায়। এখন তারা নির্বাচনও করেছেন অথবা নির্বাচনে খরচ জুগিয়েছেন, এসব তথ্য আসবে, বাকি থাকবে না, হয়তো সময়ের একটা অপেক্ষা। বিচ্ছিন্নভাবে আসে যখন কোনো ঘটনা সংঘটিত হয়। তো এবার যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতি হয়তো যারা বিগত সময়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন তাদের জন্য একটু কষ্টকর সময়, কিন্তু তাদেরও কিন্তু এই ধরনের পরিস্থিতিতে মূল স্রোতের সাথে মিশে যাওয়ার একটা সুযোগ থাকে, ইতিবাচকভাবেই থাকে। যে অন্তত সোজা বাংলা কথায় বলতে গেলে যে চুরিটা একটু বন্ধ করা। আর যারা এই চুরিতে অভ্যস্ত হয়ে যান তারা হয়তো বন্ধ করতে পারেন না, চুরি অন্তত কমিয়ে করা। তো ওই জায়গায় সরকারকে সক্ষমতা দেখাতে হবে, যেটা স্যার বলছিলেন খুব গুরুত্ব দিয়ে, যে সরকারের পক্ষে তাদের কাছে কিন্তু ওই যে হেদায়েতি বয়ানে কাজ হবে না, সেটা পরিষ্কার। তারা কোনো দয়া করবে, মায়া করবে, সেটা করবে না তারা, সেটা অভ্যস্ততা নাই এখানে। এটা দোষের না, কিন্তু এটা বৈশিষ্ট্যগত বিষয়। তো ওই জায়গা থেকে যারা এখনো সক্ষমতার সাথে আছেন, একেবারে বনেদি ব্যবসায়ী আমি যাদের কথা বলতে চাচ্ছি,
তারা কিন্তু এটাকে সুযোগ হিসাবে নিতে পারেন যে অন্তত তাদের কিন্তু লোকসান হবে না, হয়তোবা লাভটা কম হবে, কিন্তু এই আতঙ্কটা তৈরি করার পেছনে তাদের কারো কারো সংযোগ আছে, উস্কানি আছে, ইন্ধন উস্কানি আছে। আছে। তো আতঙ্কের কারণে আমি যেটা বলছিলাম আগে যে ওষুধ দোকানেও চলে যাচ্ছে, লন্ড্রি দোকানে চলে যাচ্ছে, কসমেটিক্স দোকানে চলে যাচ্ছে, পুরোটাই যে একেবারেই লাভের মোহে তা নয়, কিন্তু একটা আতঙ্ক এখানে কাজ করছে। কারণ সোজা হিসাব আপনি দেখেন, পর্যাপ্ত তথ্য বা অঙ্কের দরকার করে না। গত কয়েক মাসে কিন্তু নতুন গাড়ি রাস্তায় নামেনি, অথবা গত কয়েক মাসে রাস্তাও লম্বা হয়নি, যে নানান জায়গার রাস্তার দূরত্ব বেড়ে গেছে। রাস্তা যেগুলো ছিল সেগুলোই, গাড়িও মোটামুটি সংখ্যাগত ব্যবহার খুব বেশি না। কামাল ভাই, তার একটু চাপ থাকে ঈদের সময় যে চাপটা, সেটাও কিন্তু দুর্ঘটনাগুলো বাদ দিলে সামাল দেয়া গেছে। তাহলে এখন যারা এই দুষ্টামি করতে চাচ্ছেন, তারা ফ্রাঙ্কেস্টাইন হয়ে দুষ্টামি করতেই থাকবেন, আর সরকার শুধু হেদায়েতি বয়ান দেবে, আহ্বান জানাবে, সেটা কাম্য হতে পারে না। এই ক্ষেত্রে সরকারের সক্ষমতা দেখানোর একটা দৃষ্টান্ত মানুষ দেখতে চায়। এরই মধ্যে গত 2-3 দিনে আপনি দেখেছেন বিজিবি কয়েক জায়গায় অভিযান চালিয়েছে, এবং অভিযানে এমন এমন দুঃখজনক ঘটনা আমরা দেখেছি, পেট্রোল পাম্পগুলোর থেকেও দেখেছি, এর বাইরে থেকেও তেল উদ্ধারের ঘটনা দেখেছি, পাচারের চেষ্টাও দেখা জি, গেছে। পাচারের চেষ্টা তো আছে। এটা কিন্তু ব্যবসায়ীদের জন্য সম্মানের না। ব্যবসায়ীদের অনেক অবদান এই দেশ গঠনে, কিন্তু এটা ব্যবসায়ীদেরকে মানায় না। তারা কেন ভিলেনের ক্যারেক্টারে যাবেন? এই গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, সরকার যখন অভিযান চালাবে তারপরে তারা ভালো হয়ে যাবেন, এটাও আরেকটা অসম্মানের। তো এরকম একটা পরিস্থিতিতে যদি ব্যবসায়ীরা বা তাদের যে সংগঠন আছে, তারাও যদি একটা উদ্যোগ নেন, আমার বিশ্বাস সম্ভবত আগামীকাল তারা একটা বিস্তারিত পরিস্থিতি জানাবেন। তো পরিস্থিতি বেশি জানাজানির মধ্য দিয়েও কিন্তু আমরা খেয়াল করি যে একটা বাহাস হয়। এই বাহাস এক ধরনের বিনোদন দেয়া, মানুষেরা সহ্য করতে চায় না। আর একদিকে রাজনীতিতে অবান্তর বাহাস আমাদের সামনে চলে আসছে, তার উপর যদি এই এনার্জি সেক্টর, তার উপর অর্থনীতির অবস্থা ভালো না। একটা ঘটনা ধরা পড়ছে, আপনি দেখেন মেডিকেল সেক্টরের কথা, কি ভয়াবহ অবস্থা। যদি না ঘটনাচক্রে এই শিশুগুলো মারা না যেত, আমরা জানতামও না যে কত বছর টিকা দেয়া হয় না। যদি না মশা যেভাবে আমাদের সাথে গত কয়েকদিন যে ব্যবহার করছে মশা, এটা খতিয়ে দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে সিটি কর্পোরেশনগুলোতে বেতন দেওয়ার অবস্থাই নেই। তো মশায় না কামড়ানো পর্যন্ত আমরা তথ্য জানবো না, বা এইভাবে পেট্রোল পাম্পে বা সিএনজি স্টেশনে এইভাবে লাইন না ধরা পর্যন্ত, কোনো ট্রাক চালক কোনো ম্যানেজারকে চাপা দিয়ে মেরে না ফেলা পর্যন্ত আমরা বিবেচনায় নেব না বিষয়টা। এটা কিন্তু আরেক ধরনের মশকরা, তামাশা, প্রকারান্তরে নিষ্ঠুরতা, আর সর্বোপরি অসম্মানের। জনাব মোস্তফা কামাল, আরেকটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা, এই যে তথ্য জানানোর যে প্রবণতা, আপনি বলছিলেন যে পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন রাত পোহালেই তারাও একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়তো এই সামগ্রিক যে পরিস্থিতি সেটি তাদের মতো করে ব্যাখ্যা করবে, তাদের অবস্থান থেকে ব্যাখ্যা করবে। সরকার দেখা যাচ্ছে, এবং শুরুর দিকে এই যে মজুতের কথা বলা হয়, আমাদের 2 মাসের আছে বা 1 মাসের আছে, আপনার কাছে মনে হয় কিনা সব তথ্য কি জনগণের জানা খুব জরুরি কিনা? কারণ যেগুলো তথ্যে আতঙ্ক তৈরি হতে পারে, সেই সব তথ্যগুলো কিছু অ্যাভয়েড করলেও ভালো হতো কিনা। নিরাপত্তার প্রশ্নে, সিকিউরিটির প্রশ্নে তথ্য কখনো কখনো রাষ্ট্রীয় প্রয়োজনে আস্তেও দিতে হয়। আপনার বোধহয় আমরা অনেকেই জানি, আমাদের মন্ত্রীদের 2টা শপথ হয়, একটা হচ্ছে দায়িত্বের জন্য, আর আরেকটা গোপনীয়তা রক্ষা করার। কখনো কখনো যে সব বিষয়গুলো স্পর্শকাতর, সেই ক্ষেত্রে তথ্য একটু আস্তে দেওয়াও ভালো। কখনো কখনো বেশি বড় তথ্য অনেক সময় হজম করা হয় না। আবার আমরা তো অভ্যস্ত হয়ে গেছি, আপনি যতই বলছেন যে সত্য কথা, আমরা অভ্যস্ত হয়ে গেছি যে এটার পেছনে কি কি মিথ্যা আছে। তো যখন আবার তথ্য যদি পরিষ্কার রাখা হয়, বিপরীতে এটাও একটা ঘটনা, তথ্য যদি পরিষ্কার রাখা হয় জটিলতা কম পাকে। তো অতি তথ্য দেওয়াও সঠিক নয়, আবার তথ্য বেশি গোপন করাটাও সঠিক নয়। একটা মধ্যবর্তী পন্থা এখানে খুবই প্রত্যাশিত, এতে ভেজাল কম হয়। আর আরেকটা যেটা অপ্রিয় সত্য কথা, একটা শব্দ আছে, বলা হয় আউলা জাউলা, অর্থাৎ ভজগট বা গন্ডগোল পাকলে যেটা হয়, আপনি সত্য কথা বললে ওটার মধ্যে একটা মিথ্যার কিছু থাকে, অথবা থাকে বলে ধরে নেওয়া হয়। তো এরকম সময়ে কথার চেয়ে বা বেশি তথ্য চালাচালির চেয়ে মানুষ অ্যাকশনটা বেশি দেখতে চায়, মানুষ কার্যকারিতা চায়। তো সরকারের দিক থেকে কিছু অভিযান চলছে, এগুলো অ্যাকশন অবশ্যই,
কিন্তু এইসব ক্ষেত্রে আরো দৃষ্টান্তমূলক পদক্ষেপ দরকার নেওয়া আছে। উচিত। অসংখ্য ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। আমি একটু শুনে আসব, আমাদের সাথে রয়েছেন মীর আহসানউদ্দিন পারভেজ। মীর আহসানউদ্দিন পারভেজ, যেই বিষয়টি আলাপ করা হচ্ছিল, যেই যে টোটাল দায়ের কোথায়, এখানে আপনাদের বৃহৎ অংশ না হলেও বলা হচ্ছে যে কোনো কোনো ব্যবসায়ীর ক্ষেত্রে তো অতি মুনাফার একটি প্রবণতা ছিলই, সেই বিষয়টিকে কিভাবে দেখেন? এখানে বিষয়টা হলো কি, আমরা পেট্রোল পাম্প মালিক যারা আছি সারা দেশে প্রায় 2280-85টা পেট্রোল পাম্প, এছাড়াও কিন্তু তেলটা এজেন্ট ডিলার, প্যাক পয়েন্ট ডিলার বিভিন্ন ওয়েতে যাচ্ছে। আপনারা হয়তো খবর নিলে জানতে পারবেন যে ম্যাক্সিমাম তেল 50-র চেয়েও কম তেলটাই কিন্তু পেট্রোল পাম্পের মাধ্যমে সরবরাহ হচ্ছে, বাকিটা কিন্তু ব্যারেল সেল বা বিভিন্ন ওয়েতে আর কি সেলটা হচ্ছে। সেখানে যতবারই যত কিছুই হোক, ওই দায়ভার পেট্রোল পাম্প, মজুতকারীকে পেট্রোল পাম্প মালিক। কিন্তু পেট্রোল পাম্পটা আমি এর আগেও বলছি, এখনো বলছি যে আমাদের সরকারের যে মজুতের কিন্তু একটা পার্ট পেট্রোল পাম্প মালিকের স্টোরেজ। এখানে যে তেলটাই আছে এটা সরকারেরই নিয়ন্ত্রণে এবং সরকারের নির্দেশনার বাইরে কোনোভাবেই সেল করার কোনো সুযোগ নেই। তাহলে অভিযান পরিচালনায় যেগুলো দেখা যাচ্ছে এগুলো কি ভুল তথ্য পাওয়া যাচ্ছে? তথ্য ওটা না, মানে বিষয়টা হলো যদি কোনো পাম্প মালিক তেল থাকা সত্ত্বে বন্ধ করে রাখছে, ওই পাম্প মালিকের দায়ভার ওনাকেই নিতে হবে এবং ওইটা আমাদের সংগঠন কোনো অবস্থাতেই দায়ভারটা নিবে না। এবং আমাদের সংগঠন থেকেও একদম পরিষ্কার বলা আছে যে সার্বিক পরিস্থিতি কোথাও যদি কোনো এভাবে কোনো হয়, তাহলে সেখানে দেখা গেছে যে ওইটা ওনার দায়িত্বটা ওনাকেই নিতে হবে। আচ্ছা, আর সেক্ষেত্রে আমরা যেমন দেখা গেছে, আমি আপনার সুবিধার্থে দু একটি তথ্য বলি। যেমন 27 মার্চ শুক্রবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযানে 30টি ড্রামে মজুত করা আনুমানিক 6000 লিটার তেল, ডিজেল উদ্ধার করা হয়েছে জেলা প্রশাসন। ওই দিন মধ্যরাতে একই দিন জামালপুরে 15টি ড্রামে জব্দ করা হয় 3000 লিটার পেট্রোল। এরপরে একটি 5তলা আবাসিক ভবন থেকে শেরপুরে 26 মার্চ 25,000 লিটার তেলের ট্যাঙ্কের সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন 2368 লিটার পেট্রোল, 3760 লিটার ডিজেল ও 3655 লিটার অকটেন মজুদের পর বন্ধ রাখে। এখন এই যে মজুদের পর কেন বন্ধ রাখে? এটার হলো এইভাবে যে আজকে যে সেলটা হওয়ার পরে পরবর্তী তেলটা আনার আগ পর্যন্ত, আগামীকালকে যে তেলটা আসবে, আচ্ছা, এর আগ পর্যন্ত তো পরবর্তীতে তো ওইটা বন্ধ করার পর কর্মচারীদেরও তো একটা রেস্টের ব্যাপার আছে। সেক্ষেত্রে পরবর্তী সকালবেলা যখনই পাম্পটা চালু করবে তখন বন্ধ থাকলে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। গাড়িটা আসার আগ পর্যন্ত তেলটা তো আপনার ওখানে মজুত রাখতে হবে। এখন দেখা গেছে এই কথাটাকে যদি সুন্দরভাবে প্লেস করা হইতো বা ওইভাবে স্থানীয় প্রশাসনের সাথে যদি এটা সমন্বয় করা হতো যে আমার এই মজুতটা আছে, আমি আগামীকালকে এটা মানে সেল করতে চাচ্ছি, তখন কিন্তু এই বিতর্ক আসতো না। মানে তাহলে ওনার জরিমানাও হতো না। তাহলে ওনার জরিমানাও হতো না। এইটার জন্য দায়ভারটা ওনাকেই। আর যে পতেঙ্গাতে যেটা ওই যে বললাম ব্যারেল সেলগুলা বিভিন্ন প্যাক পয়েন্ট ডিলারের মাধ্যমে যেটা আসছে, ওইটার কোনো কিন্তু লিস্ট বা কোনো মনিটরিং বা কোনো তদারকি নেই। আচ্ছা আচ্ছা, ডিপো থেকে বের হওয়ার পর যে গন্তব্যে যাচ্ছে ওটা, এরপর ওইটা কি ভোক্তা পর্যায়ে গেল কিনা এরও কিন্তু কোনো মানে সেটার দায় পেট্রোল পাম্পের না। না, এটা পেট্রোল, কিন্তু টোটালটাই কিন্তু সারা দেশে পেট্রোল পাম্পই বহন করতেছে দায়ভারটা। আর আমার নিজের যে একটা যে 5 তারিখের পর থেকে যতগুলো নির্দেশনা আসছে, এখানে আপনারা জানেন পদ্মা মেঘনা যমুনা অয়েল কোম্পানি এই তেলটা বাজারজাত করে থাকে। সেক্ষেত্রে যতগুলো নির্দেশনাই আসছে আমাদের বিপিসি এবং জ্বালানি মন্ত্রণালয় থেকে, যে নির্দেশনা অনুযায়ী ওরা ফলো করছে 3 কোম্পানি। কিন্তু 3 কোম্পানি তো সারা বছর যুগ যুগ ধরে যেভাবে ওরা মনিটরিং করতেছিল, ওদের কিন্তু কোনো সমন্বয় বা ওদেরকে কোনো দায়িত্ব বা ও মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা ওইটাই কিন্তু ফলো করছে। কিন্তু ওদের মাঠের যে অভিজ্ঞতা, এটা কাজে লাগানো হয়েছে কিনা এটা আপনাদের কাছে প্রশ্ন আমার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষের দিকে আছি, স্যারের কাছে জানতে চাইব, স্যার সামগ্রিকভাবে এখন পরিস্থিতিকে উত্তরণের পথ কি? দেখেন,
এই সংকটকে আমি আশীর্বাদ হিসেবে দেখি। আচ্ছা, ওই যে আপনারা কিছুক্ষণ আগে বললেন না যে সরকারের জন্য হানিমুন পিরিয়ড এই সরকারের কপালে জোটেনি, তাতে করে সরকার জনগণের কাছে সহানুভূতি পেয়েছে। এই সেক্টরে যে সংকটগুলো দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে এবং হিসাবপত্রে আমরা বলেছি যে স্টিল বিদ্যুৎ খাতে 40,000 কোটি টাকার বছরে লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধির কারণে সমন্বয় হয়ে আছে, সরকার 4 টাকা বিদ্যুতের উৎপাদন ব্যয় কমাতে পারে, একেবারে এইভাবে ক্যাটাগরিক্যালি বলেছে। আচ্ছা, এইবার আসেন যে ঘাটতি বারবার বলার অর্থ সরকার বোঝাতে চায় যে আমার ঘাটতি সমন্বয়ের জন্য, আমার ভর্তুকি কমানোর জন্য মূল্যবৃদ্ধি করতে হবে। কিন্তু এখন এই পর্যন্ত তো কথা করেনি বলাটা- মূল্যবৃদ্ধি। হ্যাঁ, এই কথা বলাটা সরকার শিখলো কোত্থেকে? আমি যে বললাম যে সরকারকে স্কুলে নিতে হবে, আগে সরকার এই কথা বলতো, আর আমরা কি বলতাম যে এই যে লুণ্ঠনমূলক ব্যয় সমন্বয়ে বেড়েছে, লুণ্ঠন মুক্ত করেন। তাহলে লুণ্ঠন মুক্ত করলে 4 টাকা কমাতে পারবেন পার ইউনিটে। তাহলে এই সরকার যদি ওই সরকারের ধারাবাহিকতা রক্ষা করে এই কথা বলতে থাকে, তাহলে আপনি তাকে অশিক্ষিত বলবেন না। সরকারকে এখন করতে হবে যে ভোক্তারা বলছে, এতদিন কোম্পানি বলেছে, বিদ্যুৎ বিভাগ বলেছে বাড়াতে হবে, দাম বাড়াই দিছে, ভর্তুকিও বেড়েছে, দামও বেড়েছে, লাভ হয়নি। তাহলে এখন ভোক্তারা বলছে দাম কমানোর জন্য গণশুনানি করতে হবে। বিআরসির চেয়ারম্যানকে সরকার বলেছে পদত্যাগ করো, সে কার ক্ষমতা বলে এখনো পদত্যাগ না করে বসে থাকে? এই সমস্ত লোকজনকে বসায় রাখবে আর সরকারের তারা সুনাম অর্জন করে দেবে। কনজিউমার অ্যাসোসিয়েশন বিআরসি বয়কট করেছে, কনজিউমার অ্যাসোসিয়েশনকে বাদ দিয়ে ভোক্তাদেরকে বাইরে রেখে এই সংস্থা খাদ্য নিরাপত্তার মতো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, এনার্জি রাইট সংরক্ষণ করবে, জ্বালানি সুবিচার নিশ্চিত করবে, আর সরকার এই সংকট উত্তরণ করবে, এটা সম্ভব হবে না। সুতরাং এই কথাটা সরকারকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গণশুনানি, জ্বালানি বিদ্যুতের দাম কমানোর যে প্রস্তাব করে আসছে বারবার, সেইটা এখন পারলে 24 ঘন্টার মধ্যে সরকার করুক, করে দেখাক যে এত কমানো যায়। আগের সরকার কিভাবে লুণ্ঠন করেছে, মানুষ দরকার হলে রোজ কিয়ামত পর্যন্ত এই সংকট মেনে নেবে, এই সংকটে আশায় সরকারের মুখের দিকে তাকায় থাকবে, অন্য কোনো কিছু করে লাভ হবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে। মীরা আহসান পারভেজ, কিছু যুক্ত করবেন আপনি? শেষ করুন। আমি স্যারের সাথে একমত হয়ে বলবো যে এই সরকার, যে নতুন সরকার যে দায়িত্ব নেওয়ার পরে আমলাতান্ত্রিক যে জটিলতার যে বিষয়টা বা যে কোনো বিষয়ে ইঙ্গিত যেটা স্যার যেভাবে দিয়েছে, যেমন আজকে আমরা বিএসটিআই থেকে একটা চিঠি পেয়েছি, সেখানে আমাদের অ্যাসোসিয়েশনে আসছে যে সারা দেশে মান এবং ওজন দুইটাকে নিয়েই অভিযানে নামবে। আচ্ছা, এখন ব্যাপারটা হলো সারা দেশে একদিকে সংকট চলতেছে, বিএসটিআই যে চিঠিটি ইস্যু করছে, মান তো তেলটার তো কোম্পানি বা সরকার আমদানি করতেছে এবং এই তেলটাই কিন্তু আমরা পেট্রোল পাম্পে বিক্রি করতেছি। সুতরাং আপনারা গুণগত মান এখন নষ্ট করবেন গুণগত কিভাবে? মান নষ্ট করার তো কোনো সুযোগ নেই। তাহলে এখানে কি হচ্ছে, আমার ধারণা অলরেডি আমরা একটা চিঠি ইস্যু করছি বিএসটিআই বরাবরে, সেখানে উল্লেখ করা হয়েছে যে আপনাদের আগে কোম্পানির তেলের মানটা করার জন্য, কিন্তু পেট্রোল পাম্পে না যাওয়ার জন্য। পেট্রোল পাম্পে যদি যাওয়া হয় এটা এক ধরনের উস্কানিমূলক, যেটার জন্য আমরা অ্যাসোসিয়েশন থেকে যে আমরা নতুন কোনো কঠিন কোনো কর্মসূচি দেওয়া বা এভাবে, কিন্তু আমরা সংগঠন থেকে মানসিকভাবে শতভাগ প্রিপারেশন এভাবেই আছে। এখানে সার্বিক, এটা তো সরকারের না, এটা তো বাইরে থেকে বাইরের যে তেলের সংকট বা বাইরের অন্যান্য পার্শ্ববর্তী দেশের যে অবস্থা আমরা তো দেখছি, সেখানে কোনো অবস্থাতে আমরা সরকারের পাশে আছি এবং অ্যাসোসিয়েশনও পাশে আছে এবং এই সেবাটা আমরা ইনশাল্লাহ দিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ। যার জন্য আমরা চাচ্ছি যে না, ওনারা এভাবে কোনো উদ্যোগ নিয়ে বিশৃঙ্খলা না সৃষ্টি করে। ধন্যবাদ আপনাকে এবং আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিব।
তার আগে শুধু একটি কথাই বলতে চাই, সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তথ্যের ঘাটতি যতটুকুই থাকে কিন্তু তারপরও সমন্বয়হীনতা যেন না থাকে, সেই বিষয়টিও লক্ষ্য রাখা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।